সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছিলাম। এই বাংলাদেশের টার্মোইল অবস্থার মধ্যে কিছু ব্যক্তিগত কাজে এবং বাংলাদেশের অবস্থা সরেজমিনে দেখার জন্য। আজ আমি বাংলাদেশ থেকে ফিরছি। আমি এখন আকাশে বসে এই ভিডিওটি করছি। আজকের আমার এই বক্তব্যের প্রতিপাদ্য হবে বা উপপাদ্য হবে বাংলাদেশে আমি সরেজমিনে কি দেখলাম। আমি জেনেক্স টিভির পক্ষ থেকে অথবা জেনেক্স টিভির হয়ে আমি আমার এই বক্তব্য উপস্থাপন করছি। বেশ কিছুদিন প্রথমে বাংলাদেশে আসার পরে আমি একটু অপ্রস্তুত অবস্থায় ছিলাম। কোথায় যাব, কার সাথে মিট করব, কেমন করে মিট করব, রাস্তাঘাটে কোনো সমস্যা আছে কি না, সবার সাথেই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করছিলাম। অনেকেই ভয় দেখাচ্ছিল যে রাস্তাঘাটে বেরোনোটা ঠিক হবে না এবং সেখানে লাইফ রিস্ক রয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ভদ্রলোক আমাকে এগুলো বলেছে তার বাড়ি পুরানা পল্টন বা নয়া পল্টনের আশপাশে। এই ভদ্রলোক ভুক্তভোগী হয়েছেন তার বাড়িকে নিয়ে এবং তার বাড়িটা বেদখল হয়ে গেছিল এবং এই বেদখল হওয়ার পরে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছিলেন এবং কয়েকদিন পালিয়েও ছিলেন। বাড়িটা বেদখল হওয়ার পরে তারা বাড়ি ছাড়া হয়েছিলেন, যদিও অনেক প্রতিপত্তিশালী ব্যক্তি, কিন্তু তিনি 4 দিনের মতো বাড়ি ছাড়া হয়েছিল। যতটুকু জানা গেছে এই বাড়ি যারা দখল করেছিল তারা জাতীয়তাবাদী দলের নাম দিয়ে এবং জামাতের নাম দিয়ে দখল করেছিল। পরবর্তী পর্যায়ে এটা তারা ম্যানেজ করতে পেরেছে এবং 4 দিন পরে তারা তার বাড়িতে ঢুকতে পেরেছে। এখান থেকেই আপনি প্রতীয়মান করতে পারেন, এখান থেকে আপনি ধরে নিতে পারেন একটি উদাহরণ শুধু যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কী। তবে আমি আরও একটু বলতে চাই যে বাংলাদেশে ঢাকাভিত্তিক এক ধরনের মনোভাব এবং দেশের অন্যান্য জেলাগুলিতে এক ধরনের মনোভাব। আমি অন্তত 3টা জেলা পরিদর্শন করেছি। এই 3টে জেলাতে যতটুকু দেখেছি তাতে এই মনোভাবগুলি বর্ণনা করতে আমার আরও কয়েকটি ভিডিও করার প্রয়োজন রয়েছে। তো তারপরে আস্তে আস্তে আমি চেষ্টা করলাম শহরের মধ্যে কিছু ঘোরাফেরা করার জন্য এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথেই আলোচনা করেছি এবং ভবিষ্যৎ সম্পর্কেও কথা বলেছি। এই কথা বলার মধ্যে কিছু বিজ্ঞজনও রয়েছেন এবং কিছু রুট লেভেলের লোকও রয়েছেন, যেমন রিক্সাওয়ালা রয়েছেন, গাড়ির ড্রাইভার রয়েছেন এবং আরও কিছু স্বাধীন ব্যক্তি সত্তাও রয়েছে, যারা আমাকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক কথায় বলেছেন যে আমরা কখনোই এই ধরনের
মব ক্রাইম, মব কিলিং, মব নয়েজ, এবং যারা এটাকে মব জাস্টিস নাম দেওয়ার চেষ্টা করছেন, এই মব জাস্টিস নাম যদি তারা দিয়েই থাকেন, মব জাস্টিসের পক্ষেও তারা নয়। সুতরাং বাংলাদেশের মব জাস্টিস, মব কিলিং, মব নয়েজ এবং ফ্রি মবিং, এই ফ্রি মবিং করা যে বাংলাদেশের জনগণের জন্য কত ক্ষতিকর, এটা জনগণ বোধহয় খুব দ্রুতই বুঝতে পারছে। কিন্তু যারা বুঝতে পারছে না তারা অত্যন্ত স্বার্থান্ধী মহল, যে মহলটা বাংলাদেশের ভালো কখনো চায় না। রাজনৈতিকভাবে তারা একটি গ্রুপ এবং একটি দেশের পক্ষে কাজ করতে চেষ্টা করছে, এবং সেই দেশটা যে কোন দেশ এটা এখন চোখে আঙ্গুল দিয়ে আর দেখানোর কোনো কিছু নেই। আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আমি বাংলাদেশে সরেজমিনে দেখেছি যে ঢাকা ভিত্তিক যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের বেজ কেবল ঢাকা ভিত্তিকই, এবং যে আন্দোলনের বলে তারা বলছে যে তারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে, বা কেউ বলছে যে বাংলাদেশের বিজয় দিবস তারা মানে না, বুঝেই নিতে পারেন যে তারা বাংলাদেশ সম্পর্কে কী ধরনের অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। একটি দেশে বা একটি পরিবারে বা একটি সংস্থায় যখনই আপনি ম্যানেজমেন্ট করতে যাবেন, সেই ম্যানেজমেন্টের একক কখনো শুভ ফল বয়ে নিয়ে আসতে পারে। সেখানে অবশ্যই কিছু অল্টারনেটিভ থাকতে হবে। এই অল্টারনেটিভগুলোই আসলে মেনে নেওয়া উচিত, কিন্তু যেটা দেখা যাচ্ছে অল্টারনেটিভগুলো কেউ মানতে চাচ্ছে না। সবাই একক তাদের নীতির মাধ্যমে তাদের অভিলাষ চরিতার্থ করার চেষ্টা করছে। এই একক অভিলাষ চরিতার্থ করতে গিয়ে তারা কিলিং করছে, অন্যায় অত্যাচার করছে, মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ভালো লোকদের উপরে অত্যাচার করছে, শিক্ষকদেরকে অপমান করছে। অত্যন্ত কোমলমতি ছেলেদেরকে তারা যে ব্যবহার করছে, এই ব্যবহারটা তাদের মোটেই করা উচিত হচ্ছে না। দেশ ও জাতির জন্যে এই জিনিসগুলো কোনোদিনই ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে না। একটি দেশের মঙ্গলের জন্যে প্রথম যে জিনিসটা হচ্ছে কিশোর সমাজকে পরিপূর্ণভাবে গড়ে তোলা। কিন্তু গত কয়েক মাসের ঘটনায় যা দেখা গেছে, কিশোর সমাজকে পরিপূর্ণভাবে গড়ে তোলার বিপরীতে তারা কিশোর গ্যাং তৈরি করছে। এই কিশোর গ্যাংকে এখন যারা এই বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তারা এই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এটার আমি নিজে সাক্ষী এই প্রমাণ। কারণ ক্লাস 7-8 পাস ছেলেদেরকে নিয়ে যখন বিরোধী স্লোগানে মিছিল মিটিং করা হয় এবং তাদেরকে শেখানো হয় এই শব্দগুলো চয়ন করতে হবে, এই শব্দের স্লোগান বলতে হবে, এবং
তারা যুদ্ধাঙ্গীভাবে লাঠিসোঁটা নিয়ে জনগণের উপরে চড়াও হওয়ার শিক্ষা যেখান থেকে পাচ্ছে, সেটি হচ্ছে এই বর্তমান যুগের স্টুডেন্ট পাওয়ার হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে। আসলে তারা যে স্টুডেন্ট পাওয়ার দেখানোর চেষ্টা করছে, এটি কিন্তু কোনো স্টুডেন্ট পাওয়ার হতে পারে না। স্টুডেন্ট পাওয়ার হতে গেলে স্টুডেন্টদের শিক্ষা থাকতে হবে প্রথম শর্ত। স্টুডেন্ট পাওয়ার হতে গেলে স্টুডেন্টদের উচিত তাদের শ্রদ্ধাভাজনদেরকে শ্রদ্ধা করা। বিশেষ করে নেচারগতভাবে, প্রকৃতিগতভাবে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি বাবা মার পরেই শিক্ষকের স্থান, কিন্তু তারা শিক্ষকদেরকে নাজেহাল করছে, অন্যায় অত্যাচার করছে এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশের শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে। এবং এতে করে মনে হয় না যে তারা শিক্ষার্থী গ্যাং, তারা আসলে শিক্ষার্থী গ্যাং নয়, তারা হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংগুলোকে আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশে অপব্যবহার করছি। আমি সকলের কাছে এই অনুরোধটি করতে চাই যে দেখুন, একটা দেশের মেরুদণ্ড, এক সরকার যদি ভুল করে থাকে আরেকটি সরকার ভুল করবে, এমনটা তো হতে পারে না। আপনারা একটা সরকার দ্রুতই মেনে নিয়েছেন, যে সরকারের অধীনে আপনারা কাজ করছেন, এই সরকারের প্রথম টার্গেট যেটা হওয়া উচিত ছিল সেটি হচ্ছে কিশোর গ্যাংকে থামানো, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে যা যা করা দরকার সেই জিনিসগুলো প্রথমত করা উচিত ছিল। আজকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষার জন্যে মূলত কোনো পদক্ষেপই নেন। আমাদের দেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, আমাদের দেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় বলেই তারা আপনাদের দমন পীড়ন মেনে নিয়ে শান্তভাবে তাদের পরিজনকে প্রতিপালন করার চেষ্টা করছে। কিন্তু আপনারা যে দমন পীড়ন করছেন, এই দমন পীড়ন কিন্তু একসময় নীল চাষকারীদের ওপরও হয়েছিল। আপনারা নীল চাষকারীদের গল্প যদি পড়ে থাকেন, ওই গল্পে বুঝতে পারবেন অত্যাচারের ফলটা কি হয়। হয়তো বলবেন, আমরা আবার কি অত্যাচার করলাম? অত্যাচার করেছে তো পতিত সরকার। আরে ভাই, ঠিক আছে, পতিত সরকার যদি অত্যাচার করেই থাকে, তো আপনি কেন সেখানে ভালো কিছু করছেন না? আপনি কেন অত্যাচারিতদেরকে রক্ষা করছেন? বেশিরভাগ ক্ষেত্রেই একটি বিশেষ দল যারা মনে করছে ক্ষমতায় এসে গেছি বা ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, তারা অত্যাচার কিন্তু থামায়। তাদের শীর্ষ নেতা তারা অত্যাচার করছে যাতে না হয় সেজন্য সবসময় বক্তব্য দিচ্ছে, কিন্তু তার পার্শ্ব নেতা যারা, তারা কখনোই এই অত্যাচার থামায় না এবং অত্যাচার এখনও চলছে। এই ঘটনাগুলোর উপরে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে তারা যেভাবে বাংলাদেশের জনগণের উপরে চড়াও হয়েছে, এই জনগণ কিন্তু একসময় ওই নীল চাষিদের মতো রুখে দাঁড়াবে। সুতরাং যখন ওই নীল চাষিদের মতো এই অত্যাচারিত জনগণ আবার রুখে দাঁড়াবে, তখন আপনারা যারা মনে করছেন আপনারা ক্ষমতার দ্বার প্রান্তে, তাদের যে খুব একটা ভালো হবে
এমনটা আশা করা বোধহয় ঠিক হবে। আমার মনে পড়ে অনেক দিন আগের কথা, আমাদের প্রয়াত নেতা, বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী একটি বক্তব্যে বলেছিলেন যে আমি অধম হইয়াছি বলে কি তুমি উত্তম হইবা না? তো ভাই, তোমরা দেশ স্বাধীন করেছো, নতুন স্বাধীনতা দিয়েছ বলছো, অথচ তোমরা উত্তম হতে পারতেছ না। তোমরা উত্তম হতে পারতেছ না বলেই আজকে এখনও বিভিন্ন জায়গায় কিলিং চলতেছে, বিভিন্ন জায়গায় অত্যাচার চলতেছে, দমনপীড়ন চলতেছে, এবং সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্ক চলছে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে দলই করি না কেন, এই দলের মধ্যে নেতা থাকে, উপনেতা থাকে, কর্মী থাকে। নেতারা খারাপ হলে উপনেতারা তাদেরকে সংশোধন করতে পারে, উপনেতারা খারাপ হলে কর্মীরা তাদেরকে সংশোধন, কারণ কর্মীদের প্রবেশ অধিকার সীমিত, তারা উচ্চ পর্যায়ের নেতাদের সাথে কখনো হয়তো সংস্রব পায় না, যার কারণে কর্মীরা উপনেতাদেরকে বলবে, উপনেতারা নেতাদেরকে বলবে, এটাই হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে এখন যেটা হচ্ছে সেটা একেবারেই অগ্রহণযোগ্যভাবে রাজনীতি চলছে। প্রত্যেক দলেই ভালো আছে, মন্দ আছে, প্রত্যেক দলেই সমর্থক, মৌন সমর্থক আছে, প্রকাশ্য সমর্থক আছে, প্রত্যেক দলেই সৎ মানুষ আছে এবং অসৎ মানুষ আছে। তাই বলে কি যে সমস্ত দলের সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে, নম্র মানুষ আছে, এবং যাদেরকে আমরা বলি নরম মানুষ, তারা গরম হতে পারে, এই মানুষগুলোর জন্য কি দেশে কোনো স্থায়ী হবে না? স্থান হবে না? কেন হবে না? এই মানুষগুলোর অপরাধ কি? এই মানুষ আওয়ামী লীগ করলেই তাকে দোষর বলা হবে? এই মানুষ আওয়ামী লীগ করলেই তাকে তাকে ঠেঙ্গাতে হবে, তাকে মারধর করতে হবে? এই মানুষ বিএনপি করলেই, এই নম্র ভদ্র সুশীল বলে আমরা যাদেরকে বলি, এই সমস্ত মানুষকে আমরা এইভাবে কখনো অত্যাচার করে তাদের মন পেতে পারি? তাদের মন পেতে পারি না। এই আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, গণ অধিকার পরিষদ করুক, কিংবা অন্য বর্জিত দল করুক, যে দলগুলো বর্জিত বাংলাদেশের মানুষের হৃদয় থেকে, সেই দল করুক। যেমন সরবরাহ পার্টি তো বর্জিত পার্টি, নকশাল পার্টি বর্জিত পার্টি। তার মানে কি বর্জিত পার্টির মধ্যে কি ভালো লোক থাকতে পারে না? বর্জিত পার্টির মধ্যে কি সংশোধনবাদ থাকতে পারে না? থাকতে পারে। যেহেতু বর্জিত পার্টির মধ্যে সংশোধনবাদ থাকতে পারে, তো ভালো দলগুলোর মধ্যে ভালো লোকও থাকতে পারে। আমার তো মনে হয় বাংলাদেশে যে প্রতিষ্ঠিত যে কয়টি দল আছে তার মধ্যে ভালো লোকের সংখ্যাই বেশি। নেতাদের সংখ্যা আর কয় নেতা আছে? এই নেতাদের মধ্যে কিছু লুটপাটকারী নেতা থাকে, কিছু অসৎ নেতা থাকে, যাদের জন্যে সমস্ত দায়িত্ব যে পড়ে তৃণমূল নেতাদের উপরে, তৃণমূল কর্মীদের উপরে। ভাই, যাই কিছু করেন, আমাদের কথা হচ্ছে বাংলাদেশটাকে যদি আপনি বাংলাদেশ মনে করেন, তাহলে এখানে পাকিস্তানের উপমা টানা যাবে না, ভারতেরও উপমা টানা যাবে না। এইটা যদি টানেন তাহলে বাংলাদেশ থাকবে না।
এবং ইভেন আমেরিকারও উপমা টানতে পারবেন না। আপনার দেশ হচ্ছে বাংলাদেশ, আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলেন। আপনি কেন ভারতকে নিয়ে কথা বলেন? আপনি কেন পাকিস্তানকে নিয়ে কথা বলেন? আপনি কেন আমেরিকাকে নিয়ে কথা বলেন? কেন করতে হবে? কারণ বাংলাদেশের 17.5 কোটি বা 18 কোটি বাঙালি, এর মধ্যে নেতা যেগুলো আছে, উপনেতা যেগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে সবগুলোই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ আমেরিকাকে ধুয়ে খায় না, এই সাধারণ মানুষ ভারতকে ধুয়ে খায় না, এই সাধারণ মানুষ পাকিস্তানকে ধুয়ে খায় না। সুতরাং আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে আপনারা যত দ্রুত ভালো অবস্থায় উত্তরণ করবেন, তত দ্রুতই আপনারা জনগণের সন্নিকটে পৌঁছে যান। দরকার হচ্ছে আপনি যাই করেন, যে উদ্দেশ্যেই করেন, আপনার উদ্দেশ্য কিন্তু মহৎ হয় যে আপনি সঠিক রাজনীতি করবেন। সেই সঠিক রাজনীতির কারণে আপনাকে জনগণের দোরগোড়ায় পৌঁছতে হবে। জনগণের দোরগোড়ায় পৌঁছতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে নিয়ে আসতে হবে। আপনারা সবাই কূটনীতি বোঝেন এবং যারা সরকারে এখন আছেন তারাও কূটনীতি বোঝেন। কূটনীতি মানে এই নয় যে আমাকে প্রকাশ্যে একটা দেশের বিরুদ্ধে কথা বলতে হবে, আমাকে প্রকাশ্যে একটা সমাজের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রকাশ্যে একটা নীতির বিরুদ্ধে, বৈদেশিক নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। প্রকাশ্য বৈদেশিক নীতির বিরুদ্ধে কথা না বলে আপনারা অফিসিয়ালভাবে কথা বলুন, যেটাতে মানুষ এতটা প্রকাশ্য হতে পারবে না। একটি জিনিস আমি এখানে পরিষ্কার ভাষায় বলতে চাই, সব সাংবাদিকই সাংবাদিক নয়। বাংলাদেশে যে সাংবাদিকগুলো সবসময় একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার পক্ষপাতী, তারাই শুধুমাত্র গোপন নথির জন্যে কাঙ্ক্ষিত থাকে। যে সমস্ত সাংবাদিক গোপন নথির জন্য কাঙ্ক্ষিত থাকবে না, ওই সমস্ত সাংবাদিকই হচ্ছে বাংলাদেশের সাংবাদিক। এই সমস্ত সাংবাদিককে স্যালিউট করা উচিত। যে সমস্ত সাংবাদিক গোপন নথির প্রতি আকাঙ্ক্ষিত থাকবে এবং ওই সমস্ত সাংবাদিক সত্যিকার অর্থেই তারা পাপারাজি অথবা ইয়োলো সাংবাদিক। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত সাংবাদিক থেকে দূরে থাকা। সাথে সাথে যদিও আমরা বলে থাকি বাংলাদেশে এখন সাংবাদিকতা নিয়ন্ত্রিত, বা মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলো নিয়ন্ত্রিত হতে পারে, কিন্তু এটার উপরে একটা সুন্দর সাবলীল নীতিমালা তৈরি করে কীভাবে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়টা আসলে আমাদের জেনে রাখা দরকার, চিন্তা করা দরকার। বাংলাদেশের সাংবাদিকতা এখন যেভাবে চলছে, এই সাংবাদিকতা দিয়ে বাংলাদেশের উত্তরণ কোনোদিনই হবে না, কখনোই হবে না। এই সমস্ত ফেসবুক সাংবাদিকতা, ইউটিউব সাংবাদিকতা, এগুলো তাদের টিপিআর আর আরটিপিআই জন্য হোয়াট ইজ কল, এগুলো বাড়ানোর জন্য তারা যা ইচ্ছে তাইভাবে প্রচার করে এবং গুজব সৃষ্টিকারী একটা সাংবাদিকতা তৈরি হয়েছে বাংলাদেশে, যার কারণে বাংলাদেশের বর্তমান অবস্থা এই খারাপের দিকে গেছে। কাকে বিশ্বাস করবে? একজন রিক্সাওয়ালাকে বিশ্বাস করবে এই গুজব, একজন রিক্সাওয়ালাকে ওই গুজবকে বিশ্বাস করবে? একজন চাকরিজীবীকে ওই গুজবকে বিশ্বাস করবে? একজন সিভিল সোসাইটির মানুষকে গুজবকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? এখানে তো গুজবের চড়াই উতরাই বেশি চলছে, সব গুজব দিয়ে চলছে। কাজেই আমি মনে করি গত 1-2 দিন আগে সচিবালয়ে 5টি মন্ত্রণালয় একই শর্ট সার্কিটে পোড়ানো হয়নি। সচিবালয়ে আগুন হয়েছে 5টি জায়গা থেকে বা 4টি জায়গা থেকে এই আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার পরে দেখা গেল কি
এক গ্রুপ বলছে এটা ষড়যন্ত্রকারীদের কাজ, এবং কে সে ষড়যন্ত্রকারী? আওয়ামী লীগ সে ষড়যন্ত্র। আরে ভাই, এটা আওয়ামী লীগকে দোষ দেওয়ার আগে আপনি আগে বের করেন না। আপনার ওখানে সচিবালয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা আছে। আপনি বের করে তারপরে তাদেরকে বলতে দেন, তদন্ত কমিটি তাদেরকে বলতে দেন যেটা আওয়ামী লীগ করেছে। আপনি তার আগে একজন সাংবাদিক বলে দিলেন ষড়যন্ত্র হয়েছে এবং আওয়ামী লীগ করেছে। এইটা তো ভাই আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। আপনারা সাংবাদিকতা করবেন, ভালো করে সাংবাদিকতা করেন। আপনারা যদি আপনার টিআরপি বাড়ানোর জন্যে এই সাংবাদিকতা করেন, তাহলে ভাই অন্য কিছু করেন। আপনি নিজে ন্যাংটা হয়ে আছেন, আমরা ওটাতে টিআরপি বাড়াই দেবো, আরও 10 জনকে বলবো ভাই সবাই এই ন্যাংটা নাচটা দেখেন, অসুবিধা নাই। কিন্তু সাংবাদিকতার নাম দিয়ে আপনি কি যেন ম্যাট্রিক পাসও করেননি, সাংবাদিকতার নাম দিয়ে আপনি সাংবাদিকতা করতেছেন। আর মানে বললেই বলবেন যে আমার সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছে, সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছে। এই যদি আপনার অবস্থা হয়, তাহলে ভাই আমরা কোন দেশে বসবাস করব? কোন দেশে বসবাস করব? ওটা কি আমার দেশ? ভাই, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ। আপনার 24-এর অভ্যুত্থানকারী মৃত ব্যক্তিদের নামও যদি সেখানে ধরার পরেও বলবো এটা আমার বাংলাদেশ, ধরার পরেও বলবো এটা আমার বাংলাদেশ। সুতরাং চিন্তা করে দেখুন, আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন না পাকিস্তানের পক্ষে থাকবেন? বাংলাদেশের পক্ষে থাকবেন না আমেরিকার পক্ষে থাকবেন? বাংলাদেশের পক্ষে থাকবেন না ভারতের পক্ষে থাকবেন? আমি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছে। আমেরিকা দেয়নি, ভারত দেয়নি, পাকিস্তান দেয়নি। ধরে নিলাম ভারত আমাদের সাহায্য করেছে, তার মানে এই না আমরা ভারতের কাছে আমাদের মাথা বিক্রি করে দিচ্ছি, না, এটা নয়। সুতরাং আমাদের কথা হচ্ছে, আপনারা যা বলছেন তার উপরে আমাদেরকে বিশ্বাস রাখার জন্য শক্তি তৈরি করার চেষ্টা করুন। আপনারা যা বলছেন তার উপরে যদি বিশ্বাস না রাখতে পারি, আপনারা সমন্বয়ক হন আর মহাভারত হন, কিচ্ছু আসে যায় না আমাদের। আজকে আপনারা তাদের যা করতেছেন, কালকে যে আপনাদের তা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি না, আমাদের মতো যারা আছেন তারা গ্যারান্টি দিতে পারে না। এখন আপনিও মনে করবেন আমি এই সমস্ত বক্তব্য বলছি, সুতরাং আমি আপনাদের বিরুদ্ধে নই, আমি আপনাদের বিরুদ্ধে নই, আমি কখনোই আপনাদের বিরুদ্ধে নই। সুতরাং আমি চাই আপনারা সঠিকভাবে দেশটা পরিচালনা করে সঠিকভাবে নির্বাচন দেবেন। নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে সেই দলকে বাংলার জনগণ মেনে নেবে, বাংলাদেশের জনগণ মেনে নেবে। আমাদের প্রশ্ন হচ্ছে দ্রুত নির্বাচন দেবেন, সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করবেন। যদি আপনারা সংবিধান বিশেষজ্ঞ হয়ে থাকেন, আমার মনে হয় অনেক পূর্ব থেকেই সংবিধান আপনাদের জানার কথা। আপনারা যদি সংবিধান বিশেষজ্ঞ হয়ে থাকেন, 15 বছর তো এই সংবিধানের অধীনে কাজ করেছেন, এই 15 বছরে সংবিধান থেকে যা শিখেছেন, যা জেনেছেন, তার আলোকে যে সংস্কার আপনাদের দরকার, সেই সংস্কার আপনাদের দ্রুত করতে হবে। আপনাদের জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করতে রাজি নই ভাই, অপেক্ষা করতে রাজি নই। আপনারা কবে আপনাদের দাড়ি মোজ গজাবে, তারপরে আমি আপনাদেরকে সাবালক বলবো, ন ভাই এত সময় নেই। জীবন একটাই, সকলের, সব মানুষের জীবন একটাই। তাদের জীবন বেড়ে যায়, তাদের জীবন বেড়ে যাওয়ার যত দ্রুত বেড়ে যায় তত দ্রুতই তারা ফলও আশা করে। সুতরাং বাংলাদেশের থেকে জীবন নির্বাহ করার জন্যে যে ফলটা তারা আশা করে, সেই ফলটা তাদেরকে দ্রুত দেন, দ্রুত ফিরিয়ে দেন। আপনারা যদি মনে করেন আপনারা জনগণের স্বার্থে এটা করেছেন, অবশ্যই আপনারা দ্রুত সংস্কারের মাধ্যমে এটা করবেন। আর আমার মনে হয় না আপনারা সংস্কার করে খুব একটা বেশি কিছু করে ফেলবেন, কারণ যারা সংবিধান তৈরি করেছেন ওই সময় এবং পরম্পরায় যারা সংবিধানের উপরে কাজ করেছেন, তারা আপনাদের মতোই সুশিক্ষিত এবং স্বশিক্ষিত।
সুতরাং তারাও সংবিধান বুঝে শুনে সংবিধান তৈরি করেছে। যেটা আপনাদের করতে হবে, সংবিধানে কী সংস্কার আপনারা করবেন সেটা আমার জানা নেই, তবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্যে যে আইন বলবৎ করা দরকার আপনারা সেই আইন করবেন। এই আইনটা আমাদের মূল, এটা হচ্ছে মূল জিনিস। এখানে মূল জিনিস এইটুকু করলেই সংস্কার আপনাদের কমপ্লিট হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে পুলিশকে কীভাবে ব্যবহার করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে বিজিবিকে কীভাবে ব্যবহার করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে কী জানি বলে ওই মিলিটারিকে কীভাবে ব্যবহার করবেন, এগুলো আপনি সংবিধান থেকে দেখে যদি মন পুত না হয় পরিবর্তন করে দ্রুত জনগণের দেশ, জনগণকে ফিরিয়ে দেয়। দ্রুত সচিবালয়ের আর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে। এইটুকু বলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে সতর্ক হয়ে যে ঘটনাটা আপনারা ঘটাচ্ছেন, এই ঘটনার মুখোপেক্ষী যত আপনারা না হন সেই জিনিসটা আপনারা নিশ্চিত করুন, এবং এই নিশ্চিত করার জন্যে আপনি আরও 10 জন মানুষকে হত্যা করবেন, এইটা জনগণ মেনে নেবে না, এটা জনগণ মেনে নেবে না। তো সেই কারণে আপনাদেরকে আমরা সতর্ক করছি। এটা নয় যে আপনাদেরকে আমরা ধমকি দিচ্ছি, না, এইটা সতর্ক করছি। এই সতর্কতা আপনি গ্রহণ করুন। আপনিও এক বাবার ছেলে, এক মায়ের ছেলে, কারো বোন, কারো ভাই। আমরাও এই দেশের সন্তান, এবং আমরা চাই আমাদেরকেও শান্তি দেন, আপনারাও শান্তি পান। এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। পরবর্তীতে বাংলাদেশে যা দেখে আসছি এক এক করে আমি প্রকাশ করি। ধন্যবাদ। এইটি প্রকাশ করার ফলে কারো পক্ষে যাবে অথবা কারো বিপক্ষে যাবে, কিন্তু আমি বাংলাদেশের ভালো চাই, আমি আমার ভালো চাই, আর আমার ভালো চাইতে গেলে বাংলাদেশে ভালো হতে হবে, এই মনে করে আমি এই বক্তব্যটা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।